রোগীর সামনে এই ধরনের কথাবার্তায় বেশ বিব্রত হলো জাহিদ। চট করে নীলির মুখের দিকে চাইল। চোখ ভর্তি পানি নিয়ে নিজের অসহায়ত্ব লুকানোর চেষ্টা করছে মেয়েটা। হসপিটালের খরচ বহন করার মতো সামর্থ্য তার নেই। জাহিদকে উদ্দেশ্য করে বলল, শুধু শুধু হসপিটালের বিল বাড়িয়ে কী লাভ? অযথা পয়সা নষ্ট। আপনি বরং আজই আমার রিলিজের ব্যবস্থা করে দিন। জবাবে জাহিদ ইতস্তত করে বলল, কিন্তু সেটা তো সম্ভব নয় মিসেস নীলি। আপনি অলরেডি অ্যাডমিট হয়ে গেছেন। কালকে ছাড়া রিলিজ সম্ভব হবে না। এদিকে কালকে আবার হসপিটালের বড় ডাক্তার ছুটি আছেন। ওনাকে না দেখানো পর্যন্ত আপনি রিলিজ নিতে পারবেন না। আপনার শারীরিক কন্ডিশন সেটা পারমিট করবে না। কিছু হবে না, আমি এখন একদম সুস্থ আছি। আপনি প্লিজ আজকেই রিলিজের ব্যবস্থা করুন। আপনি বুঝতে পারছেন না মিসেস নীলি, ওরা এখন দেবে না আপনাকে রিলিজ। প্লিজ একবার অন্তত চেষ্টা করে দেখুন। ফোন কল করার বাহানায় চুপচাপ বসে দুজনের কথাবার্তা শুনছিল রেজওয়ান, কিন্তু আর পারল না। অসুস্থ শরীরে নীলির রিলিজ নেওয়ার তাড়া দেখে উঠে বেরিয়ে গেল। বড্ড অসহায় লাগছে তার। এক নিমেষে সব কিছু অর্থহীন মনে হচ্ছে। এত কিছুর পরেও একটা স্বার্থপর লোভী মেয়ের জন্য কেন এত কষ্ট হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। মানুষ চাইলেও অনেক সময় অনেক কিছু ভুলতে পারে না, তেমনি করে রেজওয়ানও পারছে না। হাজার চেষ্টা করেও সে ভুলতে পারছে না এই স্বার্থপর লোভী মেয়েটাকেই। একদিন নিজের চাইতে বেশি ভালোবেসেছিল সে। তার সমস্ত কিছুর ওপর সবচেয়ে বেশি অধিকার ছিল নীলির, অথচ সবচেয়ে বেশি ঘৃণা এখন তাকেই করতে হচ্ছে। একজন প্রেমিকের জন্য এর চাইতে দুঃখের, এর চাইতে বেদনার আর কি হতে পারে? গরম ধোয়া ওটা কফির মগ হাতে নিয়ে ছাদে দাঁড়িয়ে আছে রেজওয়ান। অন্ধকার ঘনিয়ে এসেছে, সন্ধে হতে আর বেশি বাকি নেই। তথাপি নিচে নামতে মন চাইছে না রেজওয়ানের। বিকেলের এই সময় নিরিবিলিতে বসে প্রকৃতি উপভোগ করতে বেশ ভালো লাগে তার। গোধূলির সময় ঘরে ফিরতে ব্যস্ত পাখিদের কিচিরমিচির অদ্ভুত এক প্রশান্তি দেয়। কিন্তু এই বিল্ডিংয়ে যে তিন্নি নামের একজন আছে সেটা সে ভুলে গিয়েছিল। তাই তো প্রকৃতি উপভোগ করার জন্য বারান্দায় না দাঁড়িয়ে ছাদে এসেছে। তিন্নি এসেছিল ছাদে কাপড় নিতে। রেজওয়ানকে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে সহ্য হলো না, না হওয়ারই কথা। বেশ কিছুদিন ধরেও মন মতো ঝগড়া করতে পারছে না রেজওয়ানের সঙ্গে। তার উপর 1 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা। 1 মাস রেজওয়ানের সঙ্গে দেখা হবে না। পা টিপে টিপে রেজওয়ানের পেছনে গিয়ে দাঁড়ালো। তারপরই সজোরে ভাও বলে তার কানের কাছে চিৎকার করে উঠল। আচমকা ভয় পেয়ে গেল রেজওয়ান, চমকে উঠে পেছনে সরে গেল। রাগে কটমট করে তিন্নির দিকে চাইল। এদিকে তাকে চমকে দিতে পেরে বেজায় খুশি তিন্নি। চোখে মুখে দুষ্টুমি ভরা চাউনি নিয়ে বলল, ভয় পেয়েছিলেন? রেজওয়ানের মন চাইল কষে এই বদ মেয়েটার কানের নিচে একটা চর বসিয়ে দিতে। তথাপি অনিচ্ছা সত্ত্বেও নিজেকে সামলে নিল, কারণ মিথ্যে বলায় তিন্নির জুটি নেই। দেখা যাবে তাসলিমা বেগমের কাছে গিয়ে বলবে রেজওয়ান তাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিতে চেয়েছিল। তাই তিন্নির প্রশ্নটা সম্পূর্ণ উপেক্ষা করে সামনে ঘুরে গেল। কফিতে চুমুক দিয়ে আপন মনে সেটার স্বাদ অনুভবের চেষ্টা করলো, কিন্তু তাতেও বাগড়া বসালো তিন্নি। কফির মগটা নিয়ে রেজওয়ানের অনুমতি ছাড়াই তাদের চুমুক বসালো। ধমকে উঠল রেজওয়ান, কিন্তু পাত্তা দিল না তিন্নি। নিজের মতো করেই বলে গেল, আপনার কি মন খারাপ? কি হয়েছে বলুন তো? ইদানিং দেখছি খুব বেশি চুপচাপ হয়ে গেছেন। কফির মগটা তার হাতে দিয়ে রেজওয়ান নেমে যাচ্ছিল। প্রকৃতি উপভোগের স্বাদ মিটে গেছে। এখানে দাঁড়িয়ে থাকলে রাজ্যের গল্প শুরু করে দেবে তিন্নি। বকবক করে মাথাটা খারাপ করে দেবে। তার চেয়ে বাসায় বসে রেস্ট করাই ভালো। কিন্তু তিন্নি তাকে নিচে নামতে দিল না। সামনে দাঁড়িয়ে হাত দুটো মেলে ধরে পথ আটকালো। ফের নরম গলায় বলল, কি হয়েছে আপনার? কেন এমন করছেন? কিছু হয়নি, তুই প্লিজ সামনে থেকে সর। কি হয়েছে সেটা না বললে আমি সামনে থেকে সরবো না। বললাম তো কিছু হয়নি। হয়েছে, আপনি আমাকে বলতে চাইছেন না। সেটা যখন বুঝতে পারছিস তখন খামোখা বিরক্ত করছিস কেন? তিন্নি বেশ অবাক হওয়ার ভান করে বলল, ও মা, আপনি জানেন না আপনাকে বিরক্ত করাটাই তো আমার প্রধান কাজ। এখন সময় নষ্ট না করে ঝটপট বলে ফেলুন তো কি হয়েছে। তুই আমাকে চালানো বন্ধ কর প্লিজ। তিন্নি ঠোঁট উল্টালো। জোর করে লাভ হবে না। রেজওয়ান একবার যখন ঠিক করে নিয়েছে তখন বলবে না। জোরাজুরি বাদ দিয়ে অনুরোধের সুরে বলল, ঠিক আছে, বলতে হবে না, শুধু একটা প্রশ্নের জবাব দিন। আপনি কি কোনো কিছু নিয়ে আপসেট? হুম। কি সেটা? তোকে বলা যাবে না। এমন করছেন কেন? কি হয়েছে একটু বললে? আমি কথা দিচ্ছি কাউকে বলবো না। তোকে আমি বিশ্বাস করি না।
তিন্নির হাসি পেয়ে গেল, মুচকি এসে বলল, ঠিক আছে, কিন্তু আপনি চলে যাচ্ছিলেন কেন? আমি আপনার কফিতে চুমুক দিয়েছি বলে? দাঁড়ান, আমি আর এক মগ বানিয়ে নিয়ে আসছি। লাগবে না। আর ইউ শিওর? পরে আবার আমাকে এ নিয়ে কথা শোনাবেন না তো? রেজওয়ান তার প্রশ্নের জবাব না দিয়ে পুনরায় আকাশপানে চাইল। মনটা ভীষণ খারাপ তার। অদ্ভুত বিষণ্ণতায় সমস্ত শরীর ছেয়ে আছে। মন মস্তিষ্ক কোনোটা থেকেই নীলিকে বাদ দিতে পারছে না। পুরনো স্মৃতিগুলো এক এক করে চোখের সামনে ভেসে উঠছে। উদাস গলায় বলল, তুই গান গাইতে জানিস তিন্নি? পুরোনো দিনের রোমান্টিক বাংলা গান? অল্প অল্প। সমস্যা নেই। তিন্নি দুষ্টুভাবে ভ্রুজোড়া নাচালো। ফিচেল হেসে বলল, কি ব্যাপার বলুন তো, আমাকে কি আজকে বেশি সুন্দর লাগছে? তার এমন অদ্ভুত প্রশ্ন শুনে রেজওয়ান ঠাট্টার ছলে খানিকটা হাসল। তারপর হাসি থামিয়ে বলল, তুই সত্যি গান গাইতে জানিস তো? আরে জানি জানি। তারপর তিন্নি তাকে অবাক করে দিয়ে যথেষ্ট কনফিডেন্সের সহিত গান গাইতে শুরু করে দিল। আমার লাইন হইয়া চাই আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা, আসে যদি বাঁশবাগানে, আবার দেখা হবে গো, আবার দেখা হবে। রেজওয়ান হতভম্ব, হাত উঁচিয়ে চর মারার ভঙ্গি করে বলল, তুই থামবি না আমি কানের নিচে একটা দেবো? গান শুনবেন না? তোর এই গান শুনে গান নামক বস্তুটার উপর থেকে রুচি উঠে গেছে আমার। ইচ্ছে করে রেজওয়ানকে হাসানোর জন্য গানটা গেয়েছে তিনি। রেজওয়ান মুড অফ করে থাকলে তার একদম ভালো লাগে না, কিন্তু হাসার পরিবর্তে রেজওয়ানকে বিরক্ত হতে দেখে তার নিজেরই হাসি পেয়ে গেল। হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার মতন অবস্থা। তার অবস্থা দেখে রেজওয়ানও হেসে ফেলল। মৃদু হেসে বলল, তুই এসব কই থেকে শিখেছিস? আরও আছে, শুনবেন? আর দরকার নেই, যথেষ্ট হয়েছে। তাহলে আপনি একটা গিয়ে শোনান। আমি গান পারি না। পারতে হবে না, রিলিক্স মুখস্থ থাকলেই হবে। রেজওয়ান যেন তার কথা শুনতেই পায়নি এমনভাবে বলল। আমি নিজে যাচ্ছি। তুই কি এখন যাবি নাকি আরো কিছুক্ষণ থাকবি? বলতে বলতেই হাঁটা ধরল সে। তিন্নিও তার পেছন পেছন দৌড়ে লাগালো। লিফটে করে নামার সময় তাড়াহুড়ো করে বলল, আপনার সাথে আগামী 1 মাস আর দেখা হবে না রেজন ভাই। আলহামদুলিল্লাহ। সকৌতুকে হাসলো রেজওয়ান, কিন্তু তিন্নি এবার সত্যি মুখটা ভার করে বলল, আমি সত্যি বলছি, কাল থেকে আপনার সঙ্গে আমার দেখা হবে না। 1 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা। আম্মা বলেছে পরীক্ষার সময় একদম বাসা থেকে বেরোনো যাবে না। এই 1 মাস ভালো করে পড়তে হবে। ঠিকই তো বলেছেন। সারা বছর তো পড়াশোনা করিসনি, ভাগিবাজি করে কাটিয়ে দিয়েছিস। এখন মন দিয়ে পড়াশোনা না করে পাশ করবি কি করে? সেসব না হয় বুঝলাম, কিন্তু একটা কথা বলুন তো, আপনি আমাকে মিস করবেন না? এবার আগের চাইতেও বেশি করুণ শোনালো তিন্নির কণ্ঠস্বর। চোখের কোণে পানি চিকচিক করছে। এই 1 মাস রেজওয়ানের সঙ্গে তার দেখা হবে না ভাবতেই কান্না পাচ্ছে। অথচ রেজওয়ান কিছুতেই তিন্নির ভালোবাসাটা বুঝতে চায় না, সারাক্ষণ শুধু পালিয়ে বেড়ায়। তার করুণ মুখ পানে চেয়ে মিথ্যে বলতে পারল না রেজওয়ান। নরম গলায় বলল, করবো। বাস্তবে কি এই মেয়েটাকে ভীষণ মিস করবে সে? তিন্নি ভীষণ মিশুক একটা মেয়ে। যখনই দেখা হবে রেজওয়ানের মনোযোগ আকর্ষণের জন্য কিছু না কিছু করবে। যদিও বেশিরভাগ সময় ঝগড়াই করে, তবু ওর এই চঞ্চল স্বভাবের জন্যই রেজওয়ান ওকে বিশেষ স্নেহ করে। তিন্নির মুখে হাসি ফুটে উঠল। বলা বাহুল্য, রেজওয়ান তাকে মিস করবে শুনে ভেতরে ভেতরে অসম্ভব খুশি হয়েছে সে, কিন্তু মুখে প্রকাশ করল না। লিফটের কাছাকাছি এসে রেজওয়ান তার মাথায় একটা হাত রেখে স্নেহের সুরে বলল, পরীক্ষাটা এবার ভালো করে দে তিন্নি। এখন আর অন্য কোনো দিকে মন দিস না। হাতে মাত্র 1 মাস সময় আছে। এই 1 মাসে একটু ভালো করে পড়। তিন্নি বাধ্য মেয়ের মতন হ্যাঁ সূচক মাথা দোলালো। রেজন ভাই যখন বলেছে তখন ভালো করে পড়াশোনা করতেই হবে তাকে। আজকে 1 সপ্তাহ বাদে অফিসে জয়েন করেছে নীলি। শরীর এখনও ভীষণ দুর্বল, কাজে যোগ দিতে একদম মন চাইছিল না, কিন্তু উপায় নেই। রেজন সাফ জানিয়ে দিয়েছে ছুটিতে থাকাকালীন সময় বেতন কাটা হবে, তাই বাধ্য হয়ে অসুস্থ শরীর নিয়ে কাজে জয়েন দিয়েছে। এদিকে নিজামুদ্দিন সাহেবের অবস্থাও খুব বেশি ভালো নয়, শ্বাসের টান বেড়েছে। নীলির ভাগ্য ভালো, সে জেলে থাকাকালীন পাশের কিছু প্রতিবেশী ওনার দেখাশোনা করেছেন, নইলে জেল থেকে বেরিয়ে বাবার মুখ আর দেখা হতো না নীলির। ইনফরমেশন লিকের আসল সত্যিটা বের হয়ে গেছে ঠিকই, কিন্তু নীলির প্রতি অফিসের কলিগদের আচরণের কোনো পরিবর্তন হয়নি। একে তো নিম্ন পদমর্যাদায় কর্মচারী, তার উপর কলিগদের অবস্থা এমন যেন জেল থেকে বেরিয়ে কোনো ঘৃণিত কাজ করে ফিরে এসেছে সে। দুপুরের দিকে নিজের ডেস্কে বসে কাজ করছিল নীলি। লাঞ্চের একটু আগে একজন সিনিয়র অফিসার এসে নিজে 3খানা ফাইল ধরিয়ে দিলেন ডেটা চেক করার জন্য। ফাইল টেবিলের ওপর রেখে তিনি বেরিয়ে গেলেন লাঞ্চ করতে।
তিনি বেরিয়ে গেলে তার পাশে দুজন মিলে নীলিকে পাঠালেন চা করে আনার জন্য। নীলির আত্মসম্মানে লাগলো খানিকটা। এরা চাকর বাকরের মতন ট্রিট করছে নীলির সঙ্গে, অথচ এই কয় বছরে সে কষ্ট করেছে ঠিকই, কিন্তু কখনো কারো কাছে হাত পাতেনি, আত্মসম্মান নিয়েই চলেছে। তথাপি প্রতিবাদ করলো না। চাকরিটা এখন তার একমাত্র সম্বল। চুপচাপ চা এনে দিয়ে নিজের কাজে মনোযোগ দিল। তাকে প্রতিবাদ না করতে দেখে পেছন থেকে একজন শেষ বাজালো। আরেকজন কমেন্ট ছুড়ে দিল, জেলখাটা আসামির সঙ্গে ডেস্ক শেয়ার করতে পারবে না তারা, প্রয়োজনে এই নিয়ে রেজওয়ানের সঙ্গে কথা বলবে। নীলি শুনেও না শোনার ভান করে রইল, কিন্তু থেমে রইল না কমেন্টকারী। নীলির জেলে যাওয়ার প্রসঙ্গ নিয়ে বেশ রসাত্মক গল্প শুরু করে দিল অফিসের সবার সঙ্গে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব শুনতে ভালো লাগছিল নীলির। ফ্রেশ হওয়ার বাহানায় ওয়াশরুমে ঢুকে পড়ল। রেজওয়ানের সঙ্গে রেজা গ্রুপের একটা মিটিং শেষ করে সবে অফিসে ঢুকছিল জাহিদ। ভেতরে ঢুকতেই কলিগদের কথোপকথন কানে এলো। নীলিকে হাসি ঠাট্টা করছে সবাই। এগিয়ে এলো সে, গম্ভীর মুখে জিজ্ঞেস করলো কি হয়েছে। তাকে দেখে গুঞ্জন থেমে গেল। কেউ কেউ আবার মুখ টিপে হাসা শুরু করলো। বলা বাহুল্য, নীলের প্রতি সিম্প্যাথি থাকার কারণে অফিসের সবাই ইদানিং তাকে নিয়েও ঠাট্টা মশকরা করা শুরু করে দিয়েছে। তাকে উদ্দেশ্য করে একজন নিচু স্বরে ফিসফিস করে বলল, ওই যে এসে গেছে চোরের সাক্ষী কোতোয়াল। কথাটা কানে এলো জাহিদের। রেগে যাওয়ার পরিবর্তে উল্টে মুচকি আসলো সে। কমেন্টকারীর উদ্দেশ্য করে বাড়তি নেক তুড়ি বাজিয়ে বলল, মিস্টার হাসান, কি মনে হয় আপনার আমি বোকা? স্যারের পার্সোনাল সেক্রেটারি হয়ে কেন একজন সামান্য ক্লকের পক্ষ নিয়ে কথা বলছি? তাহলে শুনুন মিস্টার হাসান, আপনি ভুল ভাবছেন। আমি আপনাদের বোকা নই। আমি ভালো করে জানি কোথায় কি করতে হয়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, একটা কথা আপনাদের সবাইকে জানিয়ে রাখি, বস কিন্তু কাউকে ছাড়বে না। যারা যারা ওনার সঙ্গে মিসবিহেভ করেছেন, ইচ অ্যান্ড এভরি পার্সনকে টার্গেট করে রেখেছেন বস। সময় মতো ঠিক বুঝতে পারবেন। তার কথা শুনে ধপ করে নিভে গেল প্রত্যেক হাস্যরত ব্যক্তির চেহারা। অবাক বিস্মিত চাহনি নিয়ে চেয়ে রইল জাহিদের দিকে। জাহিদ তাদেরকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে ভেতরে চলে গেল। এরপরেও যদি এরা সাবধান না হয় তাহলে আর কিছুই করার নেই তার। জাহিদ আসার ঘণ্টাখানেক বাদে অফিসে এসে ঢুকলো রেজওয়ান। রেজা গ্রুপের কাছ থেকে ক্ষতিপূরণের টাকাটা আদায় করে নিয়েছে সে। ভেতরে ঢুকে জাহিদকে খবর পাঠালো নীলিকে ডেকে আনার জন্য। রেজওয়ান ডাকছে, নীলির পেটের ভেতর মোচড় দিয়ে উঠল। আজকে আবার কি ঘটেছে? রেজওয়ান এসে তার খোঁজ করেছে। মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলো, অন্তত আজকের দিনে যেন কোনো খারাপ খবর শুনতে না হয়। এমনিতে শরীর ভালো নেই, তারপর কোনো দুঃসংবাদ সহ্য হবে না, মাথা ঘুরে পড়ে যাবে। ভয়ে ভয়ে দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে ঢোকার অনুমতি চাইল সে। রেজওয়ান লাঞ্চ করছে, হাত ইশারায় ভেতরে ঢুকতে বলল। ভেতরে ঢুকে দাঁড়িয়ে রইল নীলি। রেজওয়ান তাকে বসতে বলল না, নীলিকে দাঁড় করিয়েই লাঞ্চ শেষ করলো। খাওয়া শেষে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, আজিজের ব্যাপারে ইনভেস্টিগেশনের জন্য পুলিশ আপনার বাসায় যেতে পারে কিংবা অফিসেও আসতে পারে। আমি আশা করব আপনি তাদের কোনো রকম ইনফরমেশন দেবেন না। নীলি দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো, এর মানে কোনো রকম রং ইনফরমেশন দেবে না সে। আজ অথবা কাল, এই 2 দিনের ভিতরে আসবে। কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে বলতে না পারলে জাহিদকে জিজ্ঞাসা করবেন। উল্টোপাল্টা প্রশ্ন করলে তার উত্তর দেওয়ার দরকার নেই। ঠিক আছে। শুনুন, জি। যাই বলবেন না কেন, কোম্পানির সম্মানের বিষয়টা মাথায় রাখবেন। আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো নীলি। রেজরের এক দৃষ্টিতে কিছুক্ষণ তার মুখের দিকে চেয়ে রইল। হাত দুটো চেপে ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নীলি। সেদিনের পর থেকে রেজনকে অসম্ভব ভয় পায় সে। তার বুঝতে বাকি নেই, যতই কান্নাকাটি যতই ক্ষমা প্রার্থনা করুক না কেন, তাকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ হাতছাড়া করবে না রেজওয়ান। নীলিকে মনে প্রাণে ঘৃণা করে সে। কিন্তু সত্যি কি তাই? সত্যি কি নীলিকে ঘৃণা করে রেজওয়ান, নাকি জোর করে ঘৃণা করতে চাইছে? ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ভুলটা সেদিনই করে ফেলেছে রেজওয়ান। নীলিকে চাকরিটা দেওয়া মোটেও উচিত হয়নি। এখন না চাইতেও মন বারবার এই লোভী স্বার্থপর মেয়েটার কথাই ভাবছে। নিজেকে সামলানো মুশকিল হয়ে পড়ছে। ঘড়ির কাঁটায় টিকটিক নীলির বুকের ভেতরে হাতুড়ি পিটাচ্ছে। রেজওয়ান তার একেবারে মুখোমুখি এসে দাঁড়িয়েছে। তার প্রতিটা নিঃশ্বাস গুনতে পারছে নীলি। পারফিউমের গন্ধ অনুভব করতে পারছে। রেজওয়ান জিভা দিয়ে ঠোঁট বেচালো, আচ্ছন্ন গলায় বলল, আই হ্যাভ অ্যান অফার ফর ইউ। ভয়ে অস্বস্তিতে কথা বলতে পারল না নীলি। চুপ করে দাঁড়িয়ে রইল। রেজওয়ান তার আপাদ মস্তক একবার ভালো করে দেখে নিয়ে বলল, ইউ ক্যান সার্ভ মি পার নাইট 20,000। অপমানে রক্ত সরে নীলির মুখ থেকে। বিস্ময়ে চক্ষু
করুণাগত। রেজওয়ান সেসব পাত্তা না দিয়ে নতুন করে যোগ করলো, ডোন্ট ওয়ারি, ইটস এ ডিল, নো ইমোশনাল অ্যাটাচমেন্ট। ঠোঁট কামড়ে কান্না আটকালো নীলি। এত বড় অপমান সহ্য করার ক্ষমতা তার নেই। নিজেকে শান্ত করা যথাসম্ভব চেষ্টা করে বলল, আর কত অপমান করবে? আর কত অপমান করলে শান্তি হবে তোমার? তার চোখের পানি রেজওয়ানের মুখের হাসি কেড়ে নিল, কিন্তু প্রকাশ করল না। বুক ভর্তি হাহাকার নিয়ে কৃত্রিম হেসে বলল, তুমি আমাকে যে আঘাত দিয়েছ তার কাছে এসব অপমান কিছুই না, বিশেষ মুবিন তালুকদার। আমার জায়গায় অন্য কেউ হলে তো তোমার গলা টিপে ধরে কলিজাটাকে চেড়ে নিত, আর না হলে প্রথম দিনই ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিত। এত ঘৃণা আর সহ্য করতে পারছিল না নীলি। বিনা দোষে এতগুলো দিন সাজা ভোগ করেছে, তবুও নিজেকে সঠিক প্রমাণ করার কোনো চেষ্টা করেনি। কারণ তার মনে হয়েছে যার ভালোবাসা যত বেশি তার ঘৃণার পরিমাণও তত বেশি। কিন্তু আজকে আর পারল না। রেজওয়ান ঘৃণার মাত্রাটা দিন দিন বাড়ছে। চোখ ভর্তি পানি নিয়ে বলল, তোমার কি সত্যি মনে হয় আমি টাকার জন্য মুবিনকে বিয়ে করেছিলাম? করনি? অবাক হওয়ার ভান করল রেজওয়ান। তার চোখে মুখে তিরস্কার। ওরা আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। বলতে বলতেই আমি কাঁদতে লাগলাম। কিছুক্ষণের জন্য বাক্যহারা হয়ে গেল রেজওয়ান। কি বলছে নীলি? তবে কি তার ধারণা ভুল? না মিথ্যে বলছে নীলি? টাকার জন্য রেজওয়ানকে ছেড়ে গিয়েছিল সে। নিজেকে সামনে নিয়ে বরফ শীতল কণ্ঠে বলল, সেটা তুমি আমাকে এতদিন পর জানানোর প্রয়োজন মনে করলে কেন? নীলি জবাব দিল না। রেজওয়ান ফের ঠাট্টা সুরে বলল, দয়া করে সব কান্নাকাটি আমার বন্ধ করো প্লিজ। বিপদে পড়ে এখন নিজে দোষ কাটাতে চাইছো তো? কোনো লাভ নেই, তোমাকে আমি চিনে গেছি, এর চেয়ে বেশি চেনার রুচি আমার নেই। নীলি আর টু শব্দটি পর্যন্ত করল না। নির্বাক দৃষ্টিতে রেজওয়ানের দিকে চেয়ে থেকে মলিন হাসল, ঠোঁট কামড়ে কান্না চাপার চেষ্টা করে। তুমি প্রয়োজনের চাইতে সত্যি অনেক বেশি চিনে গেছো আমাকে রেজওয়ান। এতটা না চিনলেই বোধহয় ভালো হতো। রেজওয়ান, হোয়াট আর ইউ কলিং মি উইথ মাই নেম? হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ ক্যান কল ইউর বস উইথ হিজ নেম? সরি। অনুমতির অপেক্ষা করল না নীলি, বেরিয়ে গেল। সে যাওয়ার সময় রেজওয়ান পুনরায় চেঁচিয়ে উঠে জানালো তার কাছ থেকে অনুমতি না নিয়ে ভুল করেছে নীলি। রেজওয়ানের সঙ্গে রাগ দেখানোর কোনো অধিকার তার নেই। সে যেন নিজের বিহেভিয়ার কন্ট্রোলে রাখে। কিন্তু নীলি বেরিয়ে যাওয়ার আধ ঘন্টা বাদেই দিনের সবচেয়ে বিস্ময়কর ঘটনা ঘটল রেজওয়ানের সঙ্গে। জাহিদের হাতে করে রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়েছে নীলি। সেটা হাতে নিয়ে অবাক হয়ে জাহিদের দিকে চেয়ে রইল রেজওয়ান। একেবারে ব্ল্যাঙ্ক রিয়াকশন দিয়ে গম্ভীর মুখে বলল, তাকে ডাকো। উনি বেরিয়ে গেছেন স্যার, যাওয়ার সময় আমার হাতে এটা দিয়ে গেছেন। চোখ বন্ধ করে বড় নিঃশ্বাস ছাড়ল রেজওয়ান। মনে মনে নিজেকে সান্ত্বনা দিল। ভালো হয়েছে নীলি চাকরি ছেড়ে দিয়েছে। এখন আর তার সঙ্গে দেখা হবে না রেজওয়ানের। কিন্তু মন থেকে খটকা দূর করতে পারল না। এতদিনের এত অপমান, এত লাঞ্ছনা সব সহ্য করে অফিসে কাজ করে গেছে নীলি। কোনো দিন কোনো প্রতিবাদ করেনি। কিন্তু আজকে হঠাৎ এমন কি হলো যে তার দুটো কথাতে এসে চাকরি ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়ে নিল? তবে কি নীলির সত্যি কোনো দোষ ছিল না? রেজিগনেশন লেটারটা টেবিলের ওপর রেখে গম্ভীর মুখে বসে রইল সে। অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। এতদিন ভালোবাসার মানুষের সমস্ত অপমান মুখ বুজে সহ্য করেছে নীলি। কিন্তু ভালোবাসার মানুষের অপমান সহ্য করা গেলেও ভালোবাসা নিয়ে অপমান সহ্য করা যায় না। রেজন আজকে তার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলেছে। সব শুনেও তার ভালোবাসাকে অপমান করেছে। এক মুহূর্তে নিজের দৈন্যদশার কথা ভুলে গিয়ে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল নীলি। ভুলে গেল এই চাকরিটা ছাড়া তার অসুস্থ বাবার মুখে খাবার জুটবে না। রেজিগনেশন লেটারটা জাহিদের হাতে ধরিয়ে দিয়ে শূন্য হাতে অফিস ছেড়ে বেরিয়ে গেল। নীলির বিষয়ে সব তথ্য বের করার দায়িত্ব জাহিদের ওপর দিয়েছিল রেজন। আশানুরূপ অনেক কিছুই বের করেছে জাহিদ। এই যেমন নীলির স্বামী মুবিন মারা যাওয়ার পর তার শ্বশুরবাড়ির লোকজন সম্পত্তি বিক্রি করে দেশের বাইরে সেটেল হয়ে গেছে। তাদের সঙ্গে এখন আর নীলির কোনো যোগাযোগ নেই। 3 বছর আগে পুলিশের গুলিতে নীলির ভাই নিহত হয়েছে, ইত্যাদি নানা রকম খোঁজখবর। তার মুখ থেকে সব শুনে গম্ভীর মুখে বসে রইল রেজওয়ান। নীলি যে আর্থিক সংকটে আছে সেটাও আগেই বুঝতে পেরেছিল। এমনি এমনি তো আর তার অফিসে চাকরি করতে আসেনি, তা আবার সামান্য একটা ক্লার্কের চাকরি। কিন্তু একটা প্রশ্নই মাথায় ঘুরপাক খাচ্ছে, নিজামুদ্দিন সাহেবের এমন দুরবস্থা হলো কি করে? তিনি তো বেশ ভালোই অবস্থা সম্পন্ন লোক ছিলেন। নীলির কথা জিজ্ঞেস করলো, তার খোঁজ পেয়েছো? কোথায় এখন সে? এখনও সেরকমভাবে কিছু জানা যায়নি স্যার, তবে শুনেছি রেজা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক মিস্টার রেজা নাকি ওনাকে তার পিএসের পোস্টে যোগ দেওয়ার জন্য অফার করেছেন। অবাক হলো রেজওয়ান।
কিছুদিন আগেই তাদের কোম্পানির সঙ্গে রেজা গ্রুপের একটা ক্যান্ডেল হয়েছে। এরই মধ্যে মিস্টার রেজা কি করে নীলিকে এমন অফার দিতে পারে? এর মানে কি ব্যক্তিগত কোনো আক্রোশ? হতেও পারে ইনফরমেশন চুরি করার অভিযোগে ব্যবসায়িক সমিতি থেকে সদস্যপদ বাতিল করা হয়েছে রেজার। কিন্তু তার সঙ্গে নীলির কি সম্পর্ক? চিন্তিত মুখে জাহিদের দিকে এক ঝলক চাইল সে। জাহিদ ইতস্তত করে বলল, মিসেস নীলি বোধহয় অফারটা অ্যাকসেপ্ট করবেন স্যার। স্যালারি ভালোই দেবে শুনেছি, কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, এতে করে রেজা গ্রুপ লাভটা কি হলো? মিসেস নীলি মাত্র অল্প কিছুদিন আমাদের এখানে কাজ করেছেন। ওনার পক্ষে এই অল্প সময় কোম্পানির সমস্ত প্রোটোকল ঠিকমতো বোঝাও সম্ভব নয়। তাহলে ওরা মিসেস নীলিকে কেন হায়ার করেছেন? আমিও তো সেটাই ভাবছি, কোনো একটা কারণ তো অবশ্যই আছে। এমনি এমনি তো আর রেজা গ্রুপ সিদ্ধান্তটা নেয়নি। বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে বিষয়টা নিয়ে আলোচনা করলো জাহিদ এবং রেজন, কিন্তু কোনো সুরাহা করতে পারল না। জাহিদকে নীলির ওপর নজর রাখতে বলে দিল রেজন। যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটা জানা চাই। বলা তো যায় না কখন কোনো ঝামেলা এসে আবার উপস্থিত হয়ে যায়। জাহিদের সঙ্গে আলোচনা শেষে নিজের রুমে বসে একা একা নীলির কথা ভাবছিল রেজন। নীলির সঙ্গে মিস্টার রেজার কোনো পূর্ব পরিচয় থাকার কথা নয়। তাহলে ঠিক কোন সূত্র ধরে নীলিকে তিনি চাকরিটা অফার করেছেন? আসল উদ্দেশ্যটা কি? রেজন? কিন্তু নীলির মাধ্যমে সেটা কিভাবে সম্ভব? ইত্যাদি নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল মাথায়। হঠাৎ সেলফোনটা বেজে উঠতেই চমকে উঠল। অপরিচিত নাম্বার। রিসিভ করলো রেজন। ফোন রিসিভ করতেই মিস্টার রেজা প্রথমে তার পরিচয় জানালেন। রেজন ভেতরে ভেতরে চমকে গেলেও ভদ্রতার সূচক হেসে বলল, কি খবর মিস্টার রেজা? হঠাৎ আমার কথা মনে পড়লো যে? অপর পাশ থেকে রেজাও হাসি মুখে জবাব দিল, এখন তো আপনার কথাই বেশ মনে পড়বে ভাই, সেই সম্বল যে আপনার হাতে তুলে দিয়েছি। মিস্টার রেজা স্পষ্টত ক্ষতিপূরণের টাকার দিকে ইঙ্গিত করছেন। রেজন সেটা বুঝতে পেরে অট্ট হাসি দিয়ে বলল, বড় বড় কোম্পানির মালিকেরা এসব বলে আমার মতো অপাগতের উপায় কি? আমরা তো আপনাদের উপর নির্ভরশীল। এসব আপনার বিনয়। সত্যি বলছি, আপনার সঙ্গে কি আর আমার তুলনা হয়? তা জানি না, কিন্তু টাকাটা যে এবার ফেরত দিতে হবে ভাই। মানে টাকাটা আপনাকে ফেরত দিতে হবে, সেই সঙ্গে আর $500 million আমার অ্যাকাউন্টে জমা করতে হবে। রেজন তার কথার আগাগোড়া কিছু বুঝতে না পেরে উচ্চ স্বরে হেসে উঠে বলল, আপনি তো দেখছি বেশ ভালোই ঠান্ডা করেন। ক্রুড় হাসল রেজা। অত্যাধিক মোলায়েম কণ্ঠে বলল, আপনাদের দুজনকেই কিন্তু বেশ ভালোই মানায় মিস মুরসালিন। আমি তো চোখেই ফেরাতে পারছিলাম না। দারুণ প্রেম ছিল বোধ হয় আপনাদের, তাই না? আমি কার কথা বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই। আমি আপনার সুন্দরী PS মিসেস নীলার কথা বলছি। বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল রেজন। কথা বলার ভাষা হারিয়ে ফেলল। কি থেকে কি ঘটেছে কিছুই বুঝতে পারছে না। এদিকে রেজা চুপ করে নেই, ক্রমাগত ভুলে যাচ্ছে। মিসেস নীলি বোধ হয় ছাত্র জীবনে খুব সুন্দরী ছিলেন, দারুণ ফিগার, একবারে আগুন। আমিও একটা সুযোগ নিব ভাবছি। চোয়াল শক্ত হয়ে গেল রেজওয়ানের। বদমাসটার জিভ টেনে ছিঁড়ে ফেলতে মন চাইল, কিন্তু একটা ব্যাপার কিছুতেই মাথায় ঢুকছিল না। ছবিগুলো তার নিজস্ব ল্যাপটপের খুবই গোপন ফোল্ডারে সেভ করা ছিল। সেগুলো রেজার হাতে গেল কি করে? রেজা তার মনের কথা বুঝতে পেরে বলল, সেদিন মিটিংয়ে আপনি ভুল করে ল্যাপটপ রেখে প্রায় 10 মিনিটের মতন বাড়ি গিয়েছিলেন। আই এম রাইট? আপনি আমার ল্যাপটপ হ্যাক করেছেন? করে খুব একটা লাভ হয়নি। ভেবেছিলাম কোম্পানি কিছু গোপন তথ্য পাবো, কিন্তু শেষমেশ দেখলাম পুরো ল্যাপটপই আপনার প্রেমের স্মৃতি দিয়ে ভরা। হাউ ক্যান ইউ বি সো চিপ মিস্টার রেজা? আই ডিড নট এক্সপেক্ট দিস ফ্রম ইউ। আপনি তো মেন্টালি সিক। রেজনের কথাগুলো গায়ে মাখল না রেজা। উচ্চস্বরে হেসে উঠল। 100 কোটি টাকার জন্য একটু আধটু কথা শোনা যায়। হাসি থামিয়ে বলল, আপনি টাকাটা কবে পাঠাবেন মিস্টার মুরসালিন? 1 পয়সাও দেবো না। আপনি পাঠাবেন মিস্টার মুরসালিন? যদি না পাঠাই? সেটা অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আপনাকে পাঠানোর জন্য সাজেস্ট করব। আফটার অল ব্যবসায়িক মহলে আপনার একটা রেপুটেশন আছে। হঠাৎ করে পুরাতন প্রেমিকার সঙ্গে এসব ছবি ভাইরাল হলে বুঝতেই তো পারছেন, এদেশে মানুষ তিলকে তাল বানায়। এমন তো হতে পারে সবাই ভাবলে আপনার সঙ্গে মিসেস নীলের অবৈধ কোনো সম্পর্ক আছে, আই মিন পরকীয়া। তাই আপনার দুজন মিলে মুবিন তালুকদারকে খুন করেছেন। নানা রকম পুলিশি ঝামেলা, সেটা কি ভালো হবে? এমন নোংরা কথাবার্তা শুনে কপালের শিরা দপদপ করে উঠল রেজনে। সে ভাবতে পারেনি রেজার মতো একজন শিক্ষিত মানুষের মন মানসিকতা এত জঘন্য হতে পারে। খুন করতে মন চাইল কুলাঙ্গারটাকে, তথাপি দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। রেজা কিছুক্ষণ চুপ থেকে ফের গলা খ্যাকারি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে মিস্টার মুরসালিন, মিসেস নীলা বিষয়টা থাক। ওনার সঙ্গে যেহেতু এখন আর আপনার কোনো সম্পর্ক নেই, তাই
ওনাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনি বরং ক্ষতিপূরণের টাকাটা পাঠিয়ে দিন, আমি ছবি ব্লার করে দেব, আপনাকে কেউ চিনবে না। আন্দাজে ঢিলটা ছুড়ল রেজা। তার ধারণা রেজান এই প্রস্তাবে রাজি হবে না। নীলির প্রতি এখনও যথেষ্ট ফিলিংস আছে তার, নতুবা এতদিন পর্যন্ত ল্যাপটপে ছবিগুলো রাখার কোনো মানে ছিল না। নীলির বিয়ের পরেই ডিলিট করে দিতে পারত, কিন্তু খুব যত্ন করে ছবিগুলো গোপনে লুকিয়ে রেখেছে রেজন। আর দ্বিতীয় কথা হচ্ছে, নীলির কথা ভেবেই রেজন এখনও পর্যন্ত কোনো রিয়াক্ট করছে না, নইলে আরও আগেই চিৎকার চেঁচামেচি করে এক অবস্থা হতো। তার চিন্তাভাবনা ছেদ ঘটালো রেজনের শান্ত গম্ভীর কণ্ঠস্বর। তাকে এক্সপোজ করে আপনার লাভ? কিছু না, জাস্ট একটু মজা নেব। দাঁতে দাঁত ঘষল রেজন, মেজাজ শান্ত রাখার চেষ্টা করে বলল, ঠিক আছে, কালকে সন্ধ্যার আগে টাকা পেয়ে যাবেন, কিন্তু ছবিগুলো ডিলিট করতে হবে। হয়ে যাবে। হাউ ক্যান আই ট্রাস্ট ইউ? ইটস এ ডিল, সো ইউ হ্যাভ টু। বস্তুত আমাকে বিশ্বাস করা ছাড়া আপনার হাতে আর কোনো উপায় নেই। ইউ হ্যাভ নো চয়েস। রেজার ফোন রাখতেই জাহিদকে নিজের রুমে ডাকলো রেজন। জাহিদ ভেতরে ঢুকে সামনে চেয়ার টেনে বসলো। নীলির সঙ্গে নিজের সম্পর্কের কথা তাকে খুলে বলল রেজন। সব শুনে খুব বেশি চমকালো না জাহিদ। নীলির সঙ্গে যে রেজনের আগে থেকে একটা সম্পর্ক আছে সেটা প্রথম দিন দেখেই বুঝে গিয়েছিল সে, কিন্তু এতদিন ভয়ে জিজ্ঞেস করার সাহস পায়নি। সবশেষে রেজন প্রশ্ন ছুড়ে দিল তার দিকে। তোমার কি মনে হয় জাহিদ ও সত্যি সত্যি চাপের মুখে পড়ে মুবিনকে বিয়ে করতে রাজি হয়েছিল? বুঝতে পারছি না স্যার, তবে আমার মনে উনি সত্যি বলছেন। তার জবাবটা রেজওয়ানকে ঠিক আনন্দ দিল না, কি দুঃখ দিল সেটা বোঝা গেল না। চোখ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে দিল সে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর পুনরায় সোজা হয়ে বসল। এইবার রেজার ব্যাপারটা নিয়ে আলোচনা করার সময়। রেজার হুমকির কথা শুনে টাকা না দেওয়ারই পরামর্শ দিল জাহিদ, কারণ টাকাটা দিলে হিউজ লসের মুখে পড়ে যাবে রেজওয়ান। সবে মাত্র উঠে দাঁড়িয়েছে কোম্পানি, এরই মধ্যে এতগুলো টাকার ধকল কোম্পানির জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। রেজওয়ানকে নির্লিপ্ত দেখে উদ্বিগ্ন স্বরে বলল, 1 বিলিয়ন ইজ নট এ স্মল অ্যামাউন্ট স্যার। কোম্পানির জন্য এই লস ক্যারি করা টাফ হয়ে যাবে। সম্মতিসূচক মাথা দোলালো রেজওয়ান, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমার চিন্তাটা আমি বুঝতে পেরেছি জাহিদ, কিন্তু সম্মানের দিকটাও তো দেখতে হবে। কিন্তু স্যার, ছবিগুলো খুব বেশি যে ইন্টিমেট তেমন না, আবার একেবারেই যে ইন্টিমেট নয় তেমনও নয়। ব্যাপারটা দৃষ্টিভঙ্গি এবং সিচুয়েশনের উপর নির্ভর করছে। কে কিভাবে নেবে সেটা তার চয়েস, কিন্তু সমস্যা একটাই, ধরো কোনোভাবে ছবিগুলো এক্সপোজ হয়ে গেল, মানে রেজাই এক্সপোজ করলো, তখন কিন্তু সবাই জাজমেন্টাল হয়ে যাবে। ব্যাপারটা তখন আর পজিটিভ থাকবে না, নেগেটিভলি নেবে সবাই, সত্যিটা খতিয়ে দেখবে। কারণ একবার যদি কোনো কিছু নিয়ে গুজব ছড়িয়ে যায় তখন মানুষ সেটাকে সত্যিই মনে করে। চোখের বাঁধন খুলে দিতেই ঘোলাটের দৃষ্টিতে আশেপাশে চারিদিকটা চাইল রেজা। মাথাটা এখনো ঘুরছে তার, ঘাড়ের কাছে রক চিনচিন করছে। প্রফেশনাল কিডন্যাপার দিয়ে কিডন্যাপ করানো হয়েছে তাকে, রেজওয়ানই করিয়েছে। কিডন্যাপার গাড়িতে তোলার আগে চেতনানাশক স্প্রে করে, তাই এতটা সময় ধরে হুঁশ ছিল না রেজার। হুঁশ ফিরতেই খেয়াল করলো সামান্য একটা সুতার বস্ত্রও নেই তার গায়ে, সম্পূর্ণ নিবারণ সে। সামনে ক্যামেরায় তার অনাবৃত দেহের ভিডিও করছে জাহিদ। ইশারায় তার মুখের বাঁধনও খুলে দিতে বলল রেজন। মুখের বাঁধন খুলে দিতেই সক্রোধে চিৎকার করে উঠল রেজা। বিশ্রী ভাষায় গালাগাল শুরু করে দিল জাহিদকে। তার অবস্থা দেখে রেজন মৃদু হাসল, অত্যাধিক ভয়ঙ্কর হাসি। বলা বাহুল্য, এই হাসি যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের অন্তরাত্মা কাঁপিয়ে দিতে পারে। পেটের ভেতর মোচড় দিয়ে উঠল রেজার, যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করলো। আমাকে কিডন্যাপ করার মানে কি? আপনি আমাকে বাধ্য করেছেন, এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। ভেবে দেখলাম আপনাকে 100 কোটি টাকা দেওয়া চাইতে 100 কোটি টাকা খরচ করে কিডন্যাপ করাটা বেশি লাভজনক। তাছাড়া আমার মতো ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য 100 কোটি টাকা অ্যাফোর্ড করাটাও অসম্ভব ব্যাপার। একেই বলে যেমন কুকুর তেমন মুগুর। হতভম্ব হয়ে গেল রেজা। তার হাত থেকে বাঁচার জন্য রেজন এমন একটা বুদ্ধি বের করবে এ কথা সে স্বপ্নেও ভাবেনি। তার ধারণা ছিল রেজন হয়তো টাকার অঙ্কটা কমানোর জন্য ট্রাই করবে, কিন্তু একেবারে যে দিতে চাইবে না এটা সে ভাবতে পারেনি। সাধারণত এইসব ক্ষেত্রে বেশিরভাগ মানুষই চিন্তা শক্তি হারিয়ে ফেলে, অত্যাধিক ভয়ে বুদ্ধিভ্রষ্ট হয় অনেকের। কিন্তু রেজনের ব্যাপারটাকে অন্যরকমভাবে সামলাচ্ছে, খুব স্মুথলি খেলাটা খেলেছে সে। হতাশায় ক্রোধে রেজার চোখ দিয়ে আগুন ঝরল, দিক বিদিক শূন্য হয়ে চেঁচিয়ে উঠল, কাজটা আপনি কিন্তু ভালো করেননি মিস্টার মুসালেন, এর পরিণাম খুব খারাপ হবে। আমাকে এভাবে কিডন্যাপ করে মস্ত বড় ভুল করেছেন আপনি, এর ফল আপনাকে ভোগ করতেই হবে। ইত্যাদি নানা রকম হাবিজাবি কথাবার্তা।
রেজান সেগুলো পাত্তাও দিল না। তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চেয়েছিল রেজা, এত সহজে তাকে ছেড়ে দেওয়া যায় না। ক্রুর হেসে বলল, ভিডিও আমার হাতে মিস্টার রেজা, আর হুমকি দিচ্ছেন আপনি? ব্যাপারটা কেমন অদ্ভুত দেখাচ্ছে না?